জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইর আছি। মানুষের ভোট দিতে না পারার আক্ষেপ ঘোচাতে চায় নির্বাচন কমিশন, এমনটি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটের অধিকার সংগ্রামে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। 5ই আগস্টের বিপ্লব আমাদেরকে একটা বিরাট সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ হাতছাড়া হলে কিন্তু আমি জানি না আমাদের ভবিষ্যতে কখন আবার এই ধরনের সুযোগ আসবে। এই সুযোগটা হচ্ছে নানাবিধ সুযোগের মধ্যে নাম্বার 1 হচ্ছে যে ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয় নাই। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। সারা দেশে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। 2008 সালের 1 জানুয়ারি বা এর আগে যারা জন্মগ্রহণ করেছেন তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে ভোটার তালিকায়। সেই সাথে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিদের নাম। এছাড়া যেসব ভোটার স্থান বা ঠিকানা পরিবর্তন করতে চান তারা আবেদনের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধন করে নিতে পারবেন। বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ চলবে আগামী 3 ফেব্রুয়ারি পর্যন্ত। বর্তমানে কুমিল্লায় মোট ভোটার রয়েছেন 47,72,491 জন। এর মধ্যে নারী ভোটার 22,91,300 জন ও পুরুষ ভোটার 24,81,466 জন। সারা দেশের মতো খুলনাতেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের কাজ। সকালে নগরীর খালিশপুরে তথ্য সংগ্রহের মাঠে নামেন নির্বাচন কমিশনের টিম। তারা বাড়িতে বাড়িতে যেয়ে তথ্য সংগ্রহ করে নতুন ভোটার তালিকা অন্তর্ভুক্ত করেছে। এ সময় তারা বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাছাই করেছেন। খুলনায় ভোটার সংখ্যা 20,58,000। নতুন হালনাগাদ ভোটার তালিকা প্রণয়নের পর 5 থেকে 10% হারে বাড়বে নতুন ভোটার। মেডিকেলে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সহ সব ধরনের কোটা বাতিলের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করছেন মেডিকেল শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার প্রকাশিত মেডিকেলের ফলাফল বাতিলের দাবি জানানো হয়েছে। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সকাল 11:30টার দিকে রাজধানীর কয়েকটি মেডিকেলের শিক্ষার্থীরা অবস্থান নেন। মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা কোটাকে অযৌক্তিক দাবি করে তা বাতিলের দাবি জানান। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সহ পদ্ধতিগত পরিবর্তন চান। কোটার কারণে কম মেধাবীরা মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে আর বেশি মেধাবীরা বাদ পড়ছে। এ সময় প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল চান শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে 70 নম্বর পেয়ে সুযোগ পায়নি আর 40 নম্বর পেয়ে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন কেউ কেউ। এটাকে বৈষম্য বলছেন শিক্ষার্থীরা। সারা দিন রাত কষ্ট করে 73.5 পেয়ে 72.75 পেয়েও হচ্ছে কোনো ভালো মেডিকেলে চান্স পায় নাই, যেটা আমাদের মেডিকেল সমাজের জন্য সবার জন্য দুঃখজনক এবং খুবই লজ্জাজনক। যে আমরা হচ্ছে আমাদের যে যৌক্তিক আমাদের যে মেধাবী আছে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পারছি না। তাই 40 পেলেও তারা পাস করে যাচ্ছে, 37 পেজে চান্স পাচ্ছে, 73 পেজে চান্স পাচ্ছে না কেন? কারণ মেডিকেল যে নাতিপুতি সংখ্যাটা আছে সেই নাতিপুতি সংখ্যাটা কমে গেছে। কমে যাওয়ার পরে এখন আমরা অযোগ্যকে জোর করে পড়াচ্ছি। ওরা কি ডাক্তারি শিখবে? ওরা কি পড়বে? ওরা তো দেখলে ভয় পাবে। অনুসরণী প্রশ্ন তুলে দেওয়া, ভুল প্রশ্ন দেওয়া, উদ্দীপক ছাড়া প্রশ্ন দিয়ে দেওয়া, অ্যান্সার ভুল থাকা, বাংলা ভাষণে ইংলিশ ভাষণে অপশন মিলে না, এত সমস্যা কেন মেডিকেল ভর্তি পরীক্ষা থাকবে? এই মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে লাখ লাখ শিক্ষার্থীর আবেগ জড়িত। 40 মতো তফাৎ পেয়েও কম মার্ক পেয়েও তারা চান্স পেয়ে যাচ্ছে। এই বৈষম্য আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। আমি অভিভাবকদের পক্ষ থেকে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফল বাতিল করে পুনরায় এই ফল প্রকাশের জোর দাবি জানাচ্ছি। ফ্যাসিবাদের ছায়া এখনও রয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর বড় মগবাজারে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী লীগ জাতির উপর তাণ্ডব চালানোর সাথে গণমাধ্যমেও তাণ্ডব চালিয়েছিল। গণমাধ্যম সত্য প্রকাশ করে যথাযথ ভূমিকা পালন করলে ফ্যাসিবাদ চেপে বসতে পারত না। এ সময় নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার কথাও জানিয়েছেন। ভবিষ্যতের গণমাধ্যমের মত প্রকাশে কোনো বাধা থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে।
ফেসিয়াতবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয় সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরিয়ে দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়, দুর্নীতির আশ্রয় নিয়ে পুতুল নিজ নামে পূর্বাচল নতুন শহরে 10 কাঠা প্লট বরাদ্দ, সূচনা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠান খুলে বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক উপহার আদায় ও স্বাস্থ্য অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাৎ করেছেন। ফাউন্ডেশনের নামে উপার্জিত অর্থ জাতীয় রাজস্ব বোর্ডের উপর প্রভাব বিস্তার করে কর মুক্ত করার কথাও বলা হয়েছে চিঠিতে। শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম, অর্থ পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে বিএনপির 90-এর ডাকসু নেতাদের উৎসকে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান নেতারা। এ সময় আমানুল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দেবে সরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া জরুরি বলে মন্তব্য করেন সাবেক ডাকসু নেতা। আমরা প্রত্যাশা করি যে যত দ্রুত সম্ভব তারা নির্বাচনটা করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের যে সরকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা জনগণের এবং শহীদের রক্তদান সেই আশা পূরণ হবে এবং যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। যাত্রাবাড়ী থানার আলাদা দুটি হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত। পাশাপাশি এদিন দীপু মনি, কামরুল ইসলাম, জুনায়েদ আহমেদ পলক, হাজি সেলিম, শহীদুল হক, গোলাম কিবরিয়া টিপু সহ 15 আসামিকে রাজধানীর বিভিন্ন থানায় মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি। আর আসামি পক্ষের প্রাণ নাথ সহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। মোট 13 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলা, হত্যা মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখার জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেন। এবং এছাড়াও আনিসুল হক এবং চৌধুরী আবদুল্লাহ মামুন এবং সালমান এফ রহমান তাদের বিরুদ্ধে যাত্রাবাড়িতে 2টি হত্যা মামলায় রিমান্ড চাওয়া হয়। 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। তাদের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। চিটাগাংয়ের ফজলুর রহমান সাহেবকে ওখানে 2টা মামলায় উনাকে সোনারের দেখানো হয়েছে। তাছাড়া আছেন আমাদের প্রাক্তন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন এবং কামরুল ইসলাম সাহেবও এখানে ছিলেন। উনাদেরকে ভিন্ন মামলায় উনাকে সোনারে দেখানো হয়েছে। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত 10 শ্রমিক। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সকাল 9টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের HDF অ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা জানান, প্রতিদিনের মতোই সকালে কাজ শুরু করেন তারা, তবে হঠাৎ কারখানার স্যাম্পল সেকশনে একটি মিনি বয়লার বিস্ফোরণ হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বাংলাদেশ সময় আজ রাত 11টায় যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তীব্র শীত থাকায় এবার ক্যাপিটাল ভবনের ভেতরে হতে যাচ্ছে শপথ অনুষ্ঠান। শপথের মধ্য দিয়ে 78 বছর বয়সী এই রিপাবলিকান নেতা আবারও হোয়াইট হাউসে পা রাখবেন। বিদায় নেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। শপথ অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে শপথ নেয়ার আগে যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় কবরস্থানে নিহত মার্কিন সেনাদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটনের বিজয় উৎসব সমাবেশে যোগ দিয়ে হাজার হাজার সমর্থকদের ভালোবাসায় সিক্ত হন ট্রাম্প। প্রতিশ্রুতি দেন আরও সমৃদ্ধ আমেরিকা গড়ে তুলতে নতুন যুগের সূচনা। I'm thrilled to be
be back with so many friends establishment in Washington, a failed administration. গাজায় যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রথম দিন 3 ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর শর্ত হিসেবে 90 ফিলিস্তিনি বন্দীকে কারাগার থেকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। সোমবার ভোররাতে ইসরায়েলের হাত থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের বরণ করে নিতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার রাস্তায় ভিড় জমায় স্বজনসহ হাজার হাজার মানুষ। এর আগে উত্তর ইসরায়েলের সামরিক কারাগার থেকে রেড ক্রসের মাধ্যমে তাদের একটি বাসে করে পাঠানো হয়। হামাসের মতে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়াদের মধ্যে পশ্চিম তীর এবং জেরুজালেমের 69 নারী এবং 21 কিশোর রয়েছে। ইসরায়েল হামাসের মধ্যে 15 মাসের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধবিরতির প্রথম ধাপটি রোববার 3 ঘন্টা দেরিতে কার্যকর হয়। ততক্ষণে আগ্রাসন চালিয়ে 19 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।